নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মিরাক্ষী, চোখ রাখছি খবরে। রেকর্ড দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। বিহারের রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি মেরুদণ্ড হিসেবে নিজের পলিটিক্যাল ক্যারিয়ার ধারাবাহিকভাবে শক্তিশালী করেছেন নীতিশ কুমার। বৃহস্পতিবার দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জনতা দল ইউনাইটেড নেতা নীতিশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে পাটনায় শপথ গ্রহণ করেন নীতিশ কুমার। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ। ভারতীয় জনতা পার্টির নেতা সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাও শপথ নিয়েছেন, যারা দায়িত্ব সামলাবেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। सत्य निष्ठा से प्रतिज्ञा करता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं बिहार राज्य के मुख्यमंत्री के रूप में मैं अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी सरकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं 2014 সাল থেকে 2015 সালের মধ্যে 9 মাস বাদে প্রায় 20 বছর ধরে মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন নীতিশ কুমার। এর ফলে ভারতীয় রাজনীতিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থাকা ব্যক্তিদের একজন হলেন নীতিশ কুমার। এবারে নির্বাচনে 243টি আসনের মধ্যে 202টি আসন জিতেছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। সরকার গঠনের জন্য 243 সদস্যের বিধানসভায় প্রয়োজন 122টি আসন। এই ক্ষেত্রে মাত্র 35টি আসন জিতেছে বিরোধী মহাজোট। এনডিএর অংশ হিসেবে নীতিশ কুমারের জেডিইউ জয়ী হয়েছে 85টি আসনে, যা 2020 সালের নির্বাচনের তুলনায় 43টি আসনের প্রায় দ্বিগুণ। বিজেপি 101টি আসনের মধ্যে 89টিতে প্রতিদ্বন্দ্বিতা করে আবির্ভূত হয়েছে একক বৃহত্তম দল হিসেবে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টির দল জয়লাভ করেছে 19টি আসনে। 1998 থেকে 1999 সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারে এবং 2001 থেকে 2004 সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন নীতিশ কুমার। 1998 থেকে 2001 সালের মধ্যে স্বল্প সময়ের জন্য কেন্দ্রে কৃষি ও ভূ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন নীতিশ কুমার। অনুগত্য পরিবর্তনের জন্য পল্টুরাম থেকে সুশাসন বাবুর ডাকনাম, নিজের রাজনৈতিক কেরিয়ার সবই অর্জন করেছেন নীতিশ কুমার। 2024 সালে লোকসভা নির্বাচনে জেডিইউ কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেন্দ্রে ক্ষমতা ধরে রাখার জন্য নীতিশ কুমারের দলের উপরই নির্ভরশীল হয়ে থাকতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। সমসাময়িক লালু প্রসাদ যাদব এবং রামবিলাস পাসওয়ানের বিপরীতে প্রাথমিকভাবে তার কাছে ছিল না নির্বাচনী সাফল্য। টানা 3টি পরাজয়ের পর 1985 সালে হারনাউত থেকে প্রথম বিধানসভা আসন জিতেছিলেন নীতিশ কুমার এবং 1989 সালে 12 লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রবেশ করেছিলেন সংসদে। পশু খাদ্য কেলেঙ্কারির পর লালু প্রসাদ যখন তার স্ত্রী রাবড়ি দেবীর মাধ্যমে বিহার শাসন করেছিলেন, তখন নীরবে নিজের রাজনৈতিক ভিত্তি তৈরি করেছিলেন নীতিশ কুমার। সমতা পার্টি গঠন, বিজেপির সাথে জোট বাঁধন এবং একজন দক্ষ সংসদ সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেন নীতিশ কুমার। জনতা দলের মধ্যে বিভক্তি এবং একীভূতকরণের পর নিজেকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেন নীতিশ কুমার। 2022 সালে বিজেপি ত্যাগ করে ইন্ডিয়া ব্লক গঠন করেন নীতিশ কুমার, কিন্তু অবশেষে এনডিএতে ফিরে আসেন তিনি। 5 দশকেরও বেশি সময় ধরে বিহারের রাজনীতিকে অসাধারণ দক্ষতার সাথে পরিচালনা করেছেন নীতিশ কুমার। কৌশলগত জোটের সাথে শাসন ব্যবস্থার মিশ্রণ করে শুধুমাত্র বিহারই নয়, জাতীয় রাজনীতিতেও ধারাবাহিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠেছেন নীতিশ কুমার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর ঐতিহাসিক জয়ের পেছনে অন্যতম সক্রিয় প্রচার মুখ হয়ে উঠেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে মাঠে নেমে তার পরিষ্কার ভাবমূর্তি ও বক্তব্য বিজেপির ভোট বান্ধব বার্তা পৌঁছে দিতে দিয়েছিল বিশেষ ভূমিকা। নীতিশ কুমারের শপথ গ্রহণ মঞ্চে অন্যান্য মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর উপস্থিতি ইঙ্গিত দেয় আঞ্চলিক নেতৃত্বকে এখন জাতীয় রাজনীতিতে আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে এনডিএ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের মোট 11 জন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই উপস্থিতি শুধু আনুষ্ঠানিক সৌজন্যই নয়, বরং সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় এর গুরুত্ব অনেকটাই আলাদা। কারণ বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর প্রচারে ডাক্তার সাহা ছিলেন সক্রিয় মুখ এবং সেই প্রচারে ফলাফলও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে রাজ্যের ভোট বাক্সে। 18 অক্টোবর থেকে বিহারে 3টি গুরুত্বপূর্ণ আসনে বিজেপির প্রার্থীদের সমর্থনে সরাসরি নির্বাচনে প্রচারে সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি একের পর এক সভা করেন বাঘা, রামনগর এসসি, নারকাটিয়াগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে। বাঘায় রাম সিং, রামনগরের নন্দকিশোর রাম এবং নারকাটিয়াগঞ্জে সঞ্জয় পাণ্ডের জন্য তিনি চালিয়েছিলেন জোর প্রচার। বিজেপির প্রচারে এভাবেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপস্থিতি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দিয়েছে একটি সুস্পষ্ট বার্তা। রাজ্যের সীমানা পেরিয়ে জনপ্রিয় আঞ্চলিক মুখগুলিকে জাতীয় মঞ্চে তুলে আনতে চাইছে ভারতীয় জনতা পার্টি। ডাক্তার সাহা যে বিহারের প্রচারে মুখ হয়ে উঠেছিলেন তার দুটি প্রধান কারণ হলো স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তি এবং হিন্দি ভাষায় সাবলীল যোগাযোগ ক্ষমতা। বিহারের গ্রামীণ এবং শহুরে দুই ভোট ব্যাংকে সহজে পৌঁছে যায় তার বক্তব্য। এবারের বিহারের নির্বাচনে 200-রও বেশি আসন জিতে ঐতিহাসিক ফল করেছে এনডিএ, যেখানে একাই 89টি আসন পেয়ে প্রথমবার বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজেপি। এই সাফল্যের পর ডাক্তার মানিক সাহা আরেকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত দেন। পরবর্তী বড় পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গে। তার বক্তব্য থেকে স্পষ্ট, আর তা হলো দলের রোডম্যাপ এখন পূর্ব ভারতে আরও শক্তিশালী রাজনৈতিক অবস্থান তৈরি করা। এই পরিস্থিতি থেকে 4টি বড় রাজনৈতিক বিষয় স্পষ্ট। জাতীয় রাজনীতিতে আঞ্চলিক মুখগুলোকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। ভোটার সংযোগের ভাষা এবং ব্যক্তিত্ব এখন সাংগঠনিক শক্তির মতোই গুরুত্বপূর্ণ। পূর্ব ভারতে বিজেপির ভবিষ্যৎ বিস্তার পরিকল্পনা আরও জোরালো হচ্ছে এবং এখন শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নন, দলীয় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের একটি কার্যকরী প্রচার মুখ হলেন ডাক্তার মানিক সাহা। বিহারের এই নির্বাচন শুধু এনডিএর জয়ের গল্প নয়, এটি ভারতের রাজনৈতিক মানচিত্রে নতুন শক্তির সমীকরণ এবং নতুন মুখগুলির উত্থানের প্রমাণ। সেই প্রেক্ষিতে জাতীয় রাজনীতিতেও আলোচ্য বিষয় হয়ে উঠেছে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেল ক্রসিং নিরাপত্তা ব্যবস্থায় আবারও সামনে এলো দুর্বলতা। আগরতলা শিলচরগ্রামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো বোলেরো গাড়িতে থাকা 3 জনের। এই ধরনের দুর্ঘটনা রোধে কেন যথাযথ সতর্কতা এখনো নিশ্চিত নয় তা নিয়ে উঠছে প্রশ্ন। আগরতলা শিলচরগামী ট্রেনের সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে লংতরা ভ্যালি মহকুমার সিন্ধুকুমার পাড়া এলাকায় মর্মান্তিক মৃত্যু হয়েছে 3 জনের। শুধু একটি দুর্ঘটনা নয়, বরং রেল ক্রসিং এর নিরাপত্তা ব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতাকে আরও একবার সামনে তুলে আনলো এই ঘটনা। বৃহস্পতিবার সকালে ট্রেনটি রেল ক্রসিং পার হওয়ার সময় সজোরে ধাক্কা দেয় বোলেরো গাড়িটিকে। প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই গাড়ির চালক সহ প্রাণ হারান 2 জন। পরবর্তী সময়ে মৃত্যু হয় আরও একজনের। স্যার একটা ট্রেন দিয়ে মারা হয়েছে, এখন ট্রেন দিয়ে গাড়ি এসে ট্রেনে যে দিকে মারা ঘটনা হয়েছে স্যার একটু এরকম হয়েছে পাতা বুঝছো স্যার। কোন ট্রেন আসবে এটা? ট্রেন দিয়ে এসে এরকম ঘটনা হয়েছে স্যার। কোন ট্রেন এটা? ওই ট্রেনটা মনে হয় ট্রেনটা স্যার, ওই ট্রেনটা দিয়ে এরকম ঘটনা হয়েছে স্যার। তারা কয়জন আসছিল? কয়জন? 4 জন। হ্যাঁ, 4 জন স্যার। টোটাল 4 জন আসছিল। 4 জন এরকম মারা হয়েছে স্যার। আমি তো মনু স্যার, মনু স্যার, মনু বাড়ি আমার মনু। এই জায়গাটার কি নাম ধরে? এই জায়গাটা কোথাও না দাদা, ওইদিকে দাদা এই জায়গাটার নাম দাদা কি নাম ধরে দাদা? আপনার দাদা কিতনা এই জায়গার নাম কি করে? এই জায়গার নাম কি করে? আমি গাড়ি মিত্র স্যার, এই নামটা আমি কথা। দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ও রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজে নামলেও রেল ক্রসিং এলাকায় সুরক্ষার ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি, মূল এই প্রশ্নের উত্তর দিতে পারেনি কেউই। ये तो हम बता नहीं सकते, यहाँ नहीं था, हम काम उधर कर रहा था। जब एक्सीडेंट हुआ तो हम यहाँ पे आए। कितने लोग थे? हाँ? कितने लोग थे? इसमें भाई हम देख नहीं सकते गाड़ी में कितने लोग हैं। अच्छा, ये कौन सा ट्रेन था? अभी तो 3 लोग मिले हैं। अच्छा, ये कौन सा ट्रेन था? ये 63 है सर, ये अगरतला सिलचर जाने वाली है। अच्छा, इधर पे क्या कुछ काम चल रहा था क्या? इधर भी ये लोग का काम चल रहा है, ये
ट्रक कहाँ से आया, कहाँ से। तो किसी को फोन करना चाहिए तो था, पुलिस को तो फोन किया, जीआरपी को। आया नहीं है अभी तक। अभी तो मोनू आया ना, क्या करेगा। आमबासा भी फोन किया है। आमबासा भी किया है ना। अच्छा सर, इस जगह का नाम क्या है? ये तो यहाँ बोलते हैं सब सिंधु कुमार। सिंधु कुमार ना। जी जी, सिंधु कुमार। सामने मोनू है, सामने मोनू है, ये आग सामने इसके बड़ा, इसके बाद ওই তো সিন্ধু কুমার স্টেশন। ত্রিপুরার বিভিন্ন রেলগেট এলাকায় বছরের পর বছর ধরে আলোর অভাব, সতর্কীকরণ, সাইরেনের অকার্যকারিতা এবং মানববিহীন রেলগেটের কারণে দুর্ঘটনা ঘটে চলেছে একের পর এক। সংশ্লিষ্ট এলাকাবাসীর অভিযোগ, ট্রেন আসার সময় সতর্কতার ব্যবস্থা যথেষ্ট জোরালো না থাকার ফলে বেড়ে যায় এই দুর্ঘটনার ঝুঁকি। এদিকে মৃতদেহগুলি মনু হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এবং তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের মূল দিকগুলির মধ্যে রয়েছে রেল ক্রসিংয়ে কোনো প্রযুক্তিগত বা মানবীয় ত্রুটি ছিল কিনা, সতর্ক সংকেতগুলি সঠিকভাবে কাজ করছিল কিনা এবং গাড়ির চালক সতর্কতার নিয়ম মেনেছিলেন কিনা। এই দুর্ঘটনা আরও মনে করিয়ে দেয় রাজ্যের রেলপথ সংলগ্ন এলাকাগুলিতে আধুনিক সতর্কতা ব্যবস্থা, ব্যারিকেড এবং নজরদারি প্রযুক্তি সুসংহত করা সময়ের দাবি। পরিবহন সুরক্ষা বিশেষজ্ঞদের মতে রেল ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে নিয়মিত পর্যবেক্ষণ, নতুন প্রযুক্তি প্রয়োগ এবং জনসচেতনতা না বাড়ালে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে ভবিষ্যতেও। সিন্ধু কুমার পাড়ার এই মর্মান্তিক ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া ফেলেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, আর কত প্রাণহানির পর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা কেন্দ্রের NEH অঞ্চলের ICAR গবেষণা কমপ্লেক্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ হিল ফার্মিং এর সহযোগিতায় বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনের বিষয়বস্তু টেকসই পাহাড়ি চাষের জন্য প্রচেষ্টা, ভবিষ্যতের জীবিকা নিশ্চিত করার জন্য লাভজনকতা এবং পরিবেশগত ভারসাম্যের জন্য উদ্ভাবন। পেন্সিল 2025 সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা কৃষকদের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বিজ্ঞানীদের উদ্দেশ্যে মাঠ ভিত্তিক গবেষণার কথা উল্লেখ করেন। প্রজ্ঞা ভবনের বাইরে আয়োজিত পাহাড়ি কৃষি প্রযুক্তি প্রদর্শনীও তিনি ঘুরে দেখান। অনুষ্ঠানের নেতৃস্থানীয় কৃষি বিজ্ঞানীদের অবদান সম্বলিত একটি স্মারক এবং সারাংশের বই প্রকাশ করা হয়। মন্ত্রী অনিমেষ দেববর্মা IAHF পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাকরাপন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদার, NEH অঞ্চলের ICAR-RCর পরিচালক ডক্টর সমরেশ সাহাজারিকা, ত্রিপুরা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর RK সাহা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শ্যামল দাস সহ অন্যান্যরা। With our honorable MLA Jitendra Majumdar ji was telling that eto shock hoyeche, so much of technical inventions and innovations, but why our vegetables is full of fertilizers? In fact, 3 days before, I was eating rice with mixed vegetable, and the vegetable was smelling. Fertilizer smell I got. Instantly I said, no, I will not eat this. So, this conference, I think, is for analysis, for sharing knowledge, to bring something great, something good for us, for the society. I would request the scientist community, you should invent certain things which is good for our health. And don't compromise on taste also. The mushrooms you have brought here, I appreciate that in shortest period of time, you can grow so much of mushrooms. It's good. But what about the taste? Dr. Rajiv Ghosh will definitely agree with me that the mushrooms naturally available in jungles in Tripura, the taste it is having, अभी राइस दे दीजिए हम खाएंगे फिर से, मतलब it raises your appetite, but artificially the mushroom you are producing, I think it does not have that taste. So here is the role of the scientist, and I would request our scientist friends, don't make your career based on research papers.
খোয়াই জেলার বাইজালবাড়ি থানার মিলকাবাড়ি এলাকায় গাঁজা ধ্বংস অভিযান চলাকালীন সময়ে ছড়ায় উত্তেজনা। বৃহস্পতিবার পুলিশ ও বিএসএফ যৌথভাবে গাঁজা চাষ উচ্ছেদে অভিযান চালাতে গেলে তাদের ওপর আকস্মিক হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষে পুলিশের দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। অভিযানের সময় এক বনকর্মী এবং একজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় পরিস্থিতি। কাটা হয় গাঁজা অ্যাপ্রক্স 4,000 4,500 হইতে পারে অ্যাপ্রক্স। তো ওইটা কাটার পরে আমরা আগুন টাগুন লাগে ফেরার পথে দেখা গেছে যে আমাদের কাছে খবর আছে গাড়িতে ভাঙচুর করছে বলে। তো আমাদের গাড়ি একটা ওইখানে আটকে গেছে গা। তো আমরা রেস্কিউ করতে গিয়ে সব স্টাফ আমরা মিলিতভাবেই ওইখানে গেছিলাম। তখন দেখা যায় আমার থানার গাড়ি দুইটা গাড়ি ভাঙানো হয়েছে, গ্লাস সব ভাঙচুর করে এখানে রাখছে। তো তখন আমরা ওইখানে যাওয়ার সাথে সাথে তারা গ্রামের মানুষ অনুমান 60-70 জন মিলিতভাবে আমাদেরকে এলোভেতো পাথর মারে একদিন দিয়ে। তো আমরা ওইখানে অনেক কষ্টভাবে এখানে আমরা টিয়ার গ্রেনেড আমরা ফুটাইছি। তারপরে আমরা ওইখান থেকে কোনো মতে আমরা সেফ জোনে আসতে পারছে। তো এখানে ঘটনার সময় তারা আমার এখানে স্টাফ 2 জন ইনজুর হয়। তো আমরা ইমিডিয়েটলি ইনজুর পার্সনকে আমরা হসপিটালে শিফট করা হয়। এরপরে আমরা ওইখান থেকে স্পট থেকে আসে পরে তো যেহেতু আমরা গাড়ি একটা রেস্কিউ করতে পারি নাই, আমরা লেটার অন আমরা গাড়িকে ডোজার নিয়ে আমরা এখান থেকে শিফট করা হয়। তো এরপরে আমরা থানাতে আসলাম। থানাতে আসার পরে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তারা নিজস্ব একটা কমপ্লেন দিছে। তো আমরা আমরা বেশি সব সম্মত কমপ্লেন আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করা। টিসিএস আধিকারিকদের প্রশাসনিক স্বাধীনতাকে ক্রমেই প্রশ্নের মুখে ঠিকাদারি ও রাজনৈতিক চাপের জেরে প্রশাসনের মাঝারি স্তরে কর্মরত টিসিএস আধিকারিকরা কি হারাচ্ছেন কাজ করার মৌলিক পরিবেশ। তার কারণ সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে সংগঠিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন টিসিএস আধিকারিকরা। রাজ্যের প্রশাসনিক যন্ত্রে ক্রমবর্ধমান রাজনৈতিক হস্তক্ষেপ ও ঠিকাদারি ব্যবসায় বাইরের শক্তির দখলদারি গভীর অস্বস্তি ও নিরাপত্তাহীনতার সঞ্চার করেছে বলে অভিযোগ টিসিএস আধিকারিকদের। স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দ্রুত সংকুচিত হচ্ছে, যেখানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা নয় বরং রাজনৈতিক চাপই হয়ে উঠছে প্রধান নিয়ামক বলে অভিযোগ প্রশাসনের মাঝারি স্তরে কর্মরত টিসিএস আধিকারিকদের। এক্ষেত্রে অস্বস্তির বিস্ফোরণ ঘটিয়েছে সাম্প্রতিক কাঞ্চনপুর মহকুমার লালজুরি ব্লকের ভিডিওর পদত্যাগ। বহু ক্ষেত্রে তাদের আইন বহির্ভূত কাজের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ একাংশ টিসিএস আধিকারিকদের। নির্দেশ না মানলে বদলি, অপদস্থ, এমনকি রাজনৈতিক প্রতিশোধের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অভিযোগ টিসিএস আধিকারিকদের। দায় অস্বীকারের ফলস্বরূপ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রশাসনের মাঝারি স্তরের এই কর্মকর্তারা। একদিকে বিধায়ক ও শাসক দলের মণ্ডল নেতাদের ভিন্নমুখী নির্দেশ, অন্যদিকে রয়েছে প্রশাসনিক কাজের সীমাহীন চাপ ও দায়িত্ব। ঠিকাদারি নিয়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা আরও বিস্ফোরক করে তুলেছে পরিস্থিতিকে। একই প্রকল্পের দুই পক্ষের সংঘর্ষ বা দড়ি টানাটানির ফলে কাজ করার কঠিন হয়ে দাঁড়াচ্ছে কর্মকর্তাদের। প্রকল্প অনুমোদন থেকে বাস্তবায়ন প্রতিটি ধাপে রাজনৈতিক প্রভাব প্রতিনিয়ত প্রশাসনিক নিরপেক্ষতা ও আইনি কাঠামোকে দুর্বল করছে বলে অভিযোগ টিসিএস আধিকারিকদের। এই ধরনের রাজনৈতিক রেষারেষি প্রাণহানিও ঘটিয়েছে অতীতে। অফিস চত্বরে এসডিএম সুকরাম দেববর্মা খুনের ঘটনা আজও টিসিএস মহলে সতর্কবার্তা হিসেবে স্মরণীয়। বর্তমান পরিস্থিতিতে সে আশঙ্কায় ফের ঘনীভূত হচ্ছে টিসিএস আধিকারিকদের মধ্যে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা করেছেন টিসিএস আধিকারিকরা। জেলা শাসক থেকে মুখ্য সচিব পর্যন্ত মৌখিক অভিযোগ জানিয়েছেন অনেকেই। এই ক্ষেত্রে এবার উঠে এসেছে আরেকটি বড় পদক্ষেপ, রাজনৈতিক নিরপেক্ষ ভিত্তিতে নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করার উদ্যোগ। এই অসন্তোষ শুধু ব্যক্তিগত নিরাপত্তা বা পেশাগত চাপের বিষয় নয়, এর প্রভাব পড়ছে সরাসরি রাজ্যের
উন্নত ও প্রশাসনিক দক্ষতার উপর। কারণ যে প্রশাসনিক কাঠামো চাপ বা ভয় দেখিয়ে পরিচালিত হয়, সেখানে নীতি, আইনের শাসন ও স্বচ্ছতা বাধাগ্রস্ত হওয়াই স্বাভাবিক। রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রশাসনের মাঝারি স্তরে দায়িত্বে থাকা টিসিএস আধিকারিকরা তাই আজ দিশেহারা, উদ্যমহীন, চাপে বিপর্যস্ত এবং ভবিষ্যৎকে কেন্দ্র করে গভীর অনিশ্চয়তায় থাকা ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারদের নিয়ে প্রশাসনিক সংবেদনশীলতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।